আচ্ছা, এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা একবার দেখে বলো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? কেউ রেসপন্স করেনি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ব্যাস, ঠিক আছে, তাহলে এবার শুরু করবো। ওইটা একটু জেনে নেওয়া ছিল। আচ্ছা, এবার দেখো এখানে এর আগে তো অ্যালজেব্রা পোর্শনটা করিয়েছি, অনেকদিন ক্লাস হয়নি, মানে আমারগুলো হয়নি। আচ্ছা, এবার এখানে একটু মিসলেনিয়াস করাই, সামনে পরীক্ষা আছে, এরপর জিওমেট্রিটা শুরু করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে সার্কেল অফ ম্যাক্সিমাম এরিয়া ড্রন ইনসাইড এ স্কোয়ার। স্কোয়ারের মধ্যে সার্কেল, সার্কেলের মধ্যে আবার একটা স্কোয়ার, মানে অল্টারনেট করে স্কোয়ার সার্কেল এইভাবে। দেন এ স্কোয়ার অফ ম্যাক্সিমাম এরিয়া ড্রন ইনসাইড দ্য সার্কেল। এগেন এ সার্কেল অফ ম্যাক্সিমাম এরিয়া ড্রন ইনসাইড দ্য সেকেন্ড স্কোয়ার। এরকম প্রসেসটা কন্টিনিউ করলো আনটিল 10 সাচ ফিগার্স আর ড্রন বিগিনিং উইথ দ্য স্কোয়ার। স্টার্টিং হলো স্কোয়ারে, এরকম 10 ফিগার, তার মানে অর্ধেকটা হচ্ছে সার্কেল, বাকি 5খানা হচ্ছে স্কোয়ার। বার করতে হবে রেশিও অফ এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার টু দ্যাট অফ দ্য স্মলেস্ট সার্কেল। এর একটা নাম্বার আছে, একটা বার করলেই হয়ে যাবে। দেখো, প্রথমে হচ্ছে বাইরে হচ্ছে স্কোয়ার, ভেতরে সার্কেল। এটা জানা আছে যে স্কোয়ারের মধ্যে যদি ম্যাক্সিমাম সার্কেল হয় তাহলে এরিয়া রেশিওটা কত হবে? যারা ক্লাসে আছো এখন, এই না স্যার, স্কোয়ারের মধ্যে, হ্যাঁ না স্যার জানেন। ঠিক আছে, এগুলো কিছু না, যদি মানে এগুলো পরীক্ষায় আসে, জানা থাকলে মুখস্থ হয়ে যাবে, লিখে দেবে। আচ্ছা, ধরো আমি স্কোয়ারটাকে ধরলাম 1, তাহলে স্কোয়ারের মধ্যে ম্যাক্সিমাম সার্কেল মানে এই মাথাগুলো টাচ করে থাকবে, যাতে ম্যাক্সিমাম স্পেসটাকে অকুপাই মানে নেওয়া যায়। আর তাহলে এই 1 যদি ডায়ামিটার হয়, সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 1/2, রেডিয়াস হলো 1/2। এবার দেখো এরিয়া করলে কি হবে, 1 স্কোয়ার, আর ওটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাইটাকে লিখলাম 22/7, স্কোয়ার মানে 1/4। এখান থেকে এলো 28:22। এই নাম্বারটা খেয়াল রাখতে হবে, 14:11। বাইরে স্কোয়ার, ভেতরে সার্কেল, 14:11। এটা ইম্পর্টেন্ট নাম্বার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এবার নিয়ম হচ্ছে কি, এর মধ্যে যদি একটা করে অল্টারনেট আবার স্কোয়ার আঁকা হয়,
যত স্কোয়ার ভেতরে ঢুকবে তার মধ্যে যদি আবার সার্কেল আঁকা হয়, সার্কেল ভেতরে ঢুকছে, তাহলে এরিয়াগুলো হাফ হাফ হয়ে যাবে। মানে প্রথমে ছিল 14, পরে হলো 11, মানে এটা স্কোয়ার, এটা সার্কেল, আবার একটা স্কোয়ার, 14 হাফ করলে 7, সার্কেল করলে 11/2, এইভাবে এটা চলতে থাকবে। আরেকটা শুধু দেখিয়ে দিচ্ছি যে এই সার্কেলের মধ্যে স্কোয়ার হলে ওটা কিভাবে 7 আসছে। তাহলে প্রথমটা 1, সার্কেলের রেডিয়াসটা হলো হাফ, সার্কেলের রেডিয়াস হাফ, মানে এই সার্কেলের মধ্যে এখন একটা স্কোয়ার আছে, এই কোণাটা হচ্ছে ডায়াগোনাল বা ডায়ামিটার। এই ডায়ামিটার যেটা হচ্ছে সার্কেলের, ওটাই হলো ভেতরের স্কোয়ারটা ডায়ামিটার, সরি ভেতরের স্কোয়ারটা ডায়াগোনাল। ডায়াগোনাল যদি 1 হয়, এর নিয়ম হচ্ছে সাইডের ফর্মুলা হচ্ছে ডায়াগোনাল বাই √2, 1/√2। তিনটে ফিগার নিলাম, স্কোয়ার সার্কেল স্কোয়ার, আবার একটা রেশিও লিখছি। তাহলে প্রথম যে স্কোয়ারটা ছিল তার এরিয়া হলো 1 স্কোয়ার, সার্কেল হচ্ছে 22/7 ইন্টু 1/4, এই স্কোয়ারটার এরিয়া 1/√2 স্কোয়ার। এইটাকে সিম্পলিফাই করলে আর দরকার নেই, বাকিগুলো ওইরকম ভাবে চলবে। তাহলে 1:22/28 1/2। আচ্ছা, 28 দিয়ে মাল্টিপ্লাই করলে 28:22 আর একটু সিম্পলিফাই করলে 14, 11, এই যে 7 এলো। এইটা করলাম, এটা দেখানোর দরকার নেই, তার মানে এটা হাফ হয়ে গেল, এটা হাফ হয়ে যাবে। এই হলো সিস্টেম, শর্টকাট নিয়ম বেরিয়ে গেল। যে ফিগারটা ভেতরে ঢুকবে সেটা ঠিক আগেরটার এরিয়ার হাফ। এবার বলছে লার্জেস্ট স্কোয়ার টু দ্যাট অফ স্মলেস্ট সার্কেল। স্মলেস্ট সার্কেল মানে 5 নম্বর সার্কেল, লার্জেস্ট স্কোয়ারটা হচ্ছে 14। আচ্ছা 1 মিনিট করো, আমি 1 মিনিট। আচ্ছা এবার দেখো, লার্জেস্ট স্কোয়ারটা হচ্ছে 14, এবার হচ্ছে সব থেকে ছোট সার্কেল স্মলেস্ট, এটা কত হবে 11/11 তো ছিল। দেখো 2 নম্বরটা হচ্ছে 11/2, 2 নম্বর সার্কেল 11/2, 3 নম্বর সার্কেল 11/4, 4 নম্বর 11/8, একটা করে হাফ হয়ে যাবে একবার করে হাফ পাবে। 11/16। তার মানে প্রথমটা বলা যেতে পারে 11/2⁻0, পাওয়ারটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই না? 2⁻0, 5 নম্বরটা হবে 2⁻4, মানে 16, এটা এলো 11/16। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এই করে এলো 224:11, ব্যাস এই অঙ্ক কমপ্লিট। এটা 12খানা দিতে পারে, 12 হলে প্রথমটা 14ই থাকবে, লাস্টেরটা হবে যদি 12টা হয় 6 নম্বর, মানে 2⁵ 11/32। এটা একটা কম্পিটিটিভ অঙ্কের নিয়ম, পরীক্ষায় আসে যে স্কোয়ার সার্কেল স্কোয়ার সার্কেল, এইভাবে হলে প্রথমটা হচ্ছে একটা মনে রাখতে হবে, স্কোয়ার দিয়ে শুরু হলে 14, 11 হচ্ছে সার্কেল। মনে রাখার নিয়ম কি, সার্কেলের মধ্যে পাই আছে, পাই মানে হচ্ছে 22, তারই একটা ফ্যাক্টর হচ্ছে 11। একটা স্টেপ করে নেব, 1√2, ওখান থেকে চলে আসছে এটা। তাহলে লার্জেস্ট স্কোয়ারটা হচ্ছে 224 আর স্মলেস্ট সার্কেল হচ্ছে 11। আমাদের তো অ্যাকচুয়াল ভ্যালু দেয়নি, অনলি উই রিকোয়ার দ্য রেশিও ভ্যালু, তো এলো 224:11। এটা হলো 1 নম্বরটা। এবার দেখো 2 নম্বর,
এটা যদি স্যার এটা হ্যাঁ যদি উল্টো থাকতো, মানে প্রথমে হচ্ছে বলো, সার্কেলটা, হ্যাঁ তারপরে বলো যদি স্কোয়ার, তারপরে বলো যদি এবার, সার্কেল স্কোয়ারটা যদি পরে থাকতো। হ্যাঁ বলো লার্জেস্ট সার্কেল কত হবে নিজেই বলো। লার্জেস্ট উল্টে যাবে লার্জেস্ট, স্যার আগেরটাতে। এই তো লার্জেস্ট সার্কেল 11, এই ফিগারটাই থাকবে, হ্যাঁ এই হ্যাঁ ফিগারটাই আছে। লার্জেস্ট সার্কেল তো প্রথম নাম্বারটাই তো লার্জেস্ট সার্কেল 11। হ্যাঁ। আর স্মলেস্ট স্কোয়ার কত হবে? 14 বাই, এটাই তো আসছে 14/2 7, 14/2^4, তাই না? সেকেন্ডটা থেকে শুরু হচ্ছে হ্যাঁ সেকেন্ড থেকে 11। শুরু হচ্ছে। প্রথমটা 14, 7 মানে হচ্ছে 14/2, তারপরটা 7/2, এইভাবে আসছে। তাহলে প্রথমটা দিয়ে লেখা যায় 14/2^4, কারণ এই 7 মানে হচ্ছে কি 2^0 14/2^1 না 1, 1 1, হ্যাঁ। এইটা 2^0, এইটা প্রথমটা হ্যাঁ 2^0। হ্যাঁ, প্রথমটা 2^0। তাহলে 5 নম্বর হলে 2^4, 2^4 মানে 16, 16 ইন্টু 11 মানে 176 ইস টু 14। এটাকে 14, আরেকটু ভাঙানো যাবে 88, 88:7। 88:7, ব্যাস এই জায়গাগুলো একটু দেখে রাখবে। ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা নেক্সট, কারণ সেন্ট্রালের পরীক্ষায় তো একটু কোয়ালিটি অঙ্ক থাকে। আচ্ছা এইটা দেখো 2x = 89/y, দেন ভ্যালু অফ 1 প্লাস সেক্স স্কোয়ার, এটা এটা। তাহলে আমরা এখান থেকে লিখে নেব 2xy = 89, কিন্তু আমরা জানি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 90-তে হয়। পুরো কোণ, দুটো কোণের যোগফল 90 হলে, মানে a প্লাস বি যদি 90 হয়, তাহলে সাইন থেকে ঘুরে গিয়ে কস হয়। সাইন এ ইকুয়াল সাইন অফ 90 মাইনাস বি, তার মানে হলো সাইন এ ইকুয়াল cos টু b, কস বি। cos b। সাইন থেকে কস হয়, সেক থেকে কোসেক হয়, ট্যান থেকে কট হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কিন্তু এখানে 89 আছে, তাহলে একটা এক যোগ করবো, 2xy প্লাস 1 ইকুয়াল টু 90। এখানেও দেওয়া আছে তো xy প্লাস 1 আর xy, এই দুটো যোগ করলেই তো 2xy প্লাস 1। তাহলে এটাকে ভেঙে দিলাম, xy প্লাস 1 একদিকে রাখলাম, ডান দিকে হলো 90 মাইনাস xy। আগে এগুলো লিখে নিলাম, এবার মানগুলো বসাবো। এটায় 1 প্লাস সেক্স স্কোয়ার xy প্লাস 1 মানে সেক্স স্কোয়ার 90 90 minus মাইনাস x। xy, ব্যাস এই স্টেপ করলেই হয়ে যাবে, মাইনাস কট স্কোয়ার xy। সেক্স স্কোয়ার 90 মাইনাস xy মানে কি হয়? কোসেক। cos x তাহলে square। 1 প্লাস কোসেক স্কোয়ার xy, এটা তো একটা আইডেন্টিটি, কট এটা স্যার স্কোয়ার 1, হ্যাঁ। xy, এই পোর্শনটা 1, কারণ 1 কোসেক 1 স্কোয়ার plus 1 মানে 2। 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস 1, উত্তর হলো 2। এই 1টা ফ্রি নাম্বার, 1 এর জায়গায় 2 হলে 1 প্লাস 2 3 হতো, এখানে 1 প্লাস 1, অ্যান্সার হলো 2। ঠিক আছে, আচ্ছা এইভাবে, আর কিছু না। এই ভেতরে যে নাম্বার আছে এটাকে চেক করবো, এইটা যোগ করে আমার আসছে 2xy প্লাস 1, কিন্তু আছে আমার 2xy, তাহলে একটা 1 অ্যাড করব, তবেই ওটা 90 আসছে, ওইভাবেই নাম্বারটা দেওয়া আছে। এবার 2xy প্লাস 1টাকে দুটো পার্টে ভাঙবো, একটা xy প্লাস 1, আরেকটা xy ডান দিকে নিয়ে গিয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মতো লেখা হয়ে গেল, ব্যাস। এবার সেক্স স্কোয়ার থেকে হয়ে গেল কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, 1 প্লাস 1 2। 3 নম্বর অঙ্ক, বলে এটা উত্তর কি হবে? ইন এ 8 ডিজিট ইভেন নাম্বার, ইভেন প্লেস ডিজিটগুলো যোগফল 12, অড প্লেস ডিজিটগুলো যোগফল হচ্ছে 15, অল সাচ নাম্বার আর ডিভিজিবল বাই, নান অফ দিস অপশন নেই, 17 18 21 24। কিভাবে এটা করবে বা কনসেপ্টটা কি? ডিজিটগুলোর যোগফল থেকে টেস্ট অফ ডিভিজিবিলিটি যেটা রুলস তৈরি হয়, সেটা কোন কোন নাম্বারের? 11-এ হয়, 3-এ হয় আর 9 হয়, তাই না? 11 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? ধরো একটা নাম্বার 1331, 11-এর নিয়ম হচ্ছে সাম অফ অড এবং ইভেন প্লেস, ইনিশিয়ালি অ্যাড দ্য সাম অফ ইভেন অ্যান্ড অড প্লেস, দেন ডিফারেন্স। ল্যাঙ্গুয়েজটা কি হবে? ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ অড অ্যান্ড ইভেন প্লেস ডিজিট আইদার 0 অর 7/8। মাল্টিপল অফ 11, অথবা 11-র কোনো গুণিতক, তবে নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে। তো ডিজিটগুলোর যোগফল বিয়োগফল এইগুলো দিয়ে টেস্ট অফ ডিভিজিবিলিটি যে নিয়ম আছে সেটা 11 হয়,
3 হয় 9 হয়। 3-এর নিয়ম সবকটা ডিজিটের সাম 3 দিয়ে ভাগ হলে যাবে, 9 দিয়েও তাই। এবার আমরা চেক করব, আমাদের তো নাম্বার বার করার দরকার নেই। ধরো 8 ডিজিট নাম্বার এরকম লিখলাম, 8 ডিজিট নাম্বার এটা আছে। অ্যাকচুয়াল নাম্বারটা লাগবে না, শুধু খেয়াল করতে হবে ইভেন নাম্বার। তাহলে লাস্টের ঘরটা 0 2 4 6 8, এর বাইরে কিছু আসে না। এই টোটাল কিভাবে 12 আসছে বা 15 আসছে এটা আমাদের চেক করার দরকার নেই। তাহলে আমরা প্রথমে দুটো বিয়োগ করে দেখব, যে ধরে নিচ্ছি 11-র ক্ষেত্রে চেক করব। তাহলে সাম অফ অড অ্যান্ড ইভেন প্লেস দেওয়া আছে 15 - 12 এলো 3। এটা 0 নয়, 11-এরও মাল্টিপল নয়। 11-এর কেসটা এখানে ইনভ্যালিড হয়ে গেল, লাগলো না। এবার যোগ করে দেবো 15 + 12, এবারে হয়ে গেল কত আসছে 27। এই নাম্বারটা 3 দিয়েও যায় 9 দিয়েও যায়। লজিকটা কি, যে নাম্বারগুলো 3 দিয়ে যাবে সেটা 9 দিয়ে সবগুলো যাবে না। যেমন 6 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে যাবে না। কিন্তু যে নাম্বারগুলো 9 দিয়ে ভাগ যাবে ডেফিনেটলি 3 দিয়েও যাবে। তাহলে যেটা ম্যাক্সিমাম পসিবিলিটি ওটা নেব। এই নাম্বারটা 9 দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে। আর বলেই দিয়েছে প্রথমে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ হোক বা না হোক 2 দিয়েও ভাগ যাবে। তাহলে নাম্বারটা একই সঙ্গে 9 দিয়েও যাচ্ছে 2 দিয়েও যাচ্ছে, তাহলে একসঙ্গে যাবে ওদের এলসিএম, মানে 18 দিয়ে ভাগ যাবে। এই উত্তর হবে কত 18, ঠিক আছে। আর এখানে 6-এর কোনো অপশান নেই, 6 দিয়ে 24 যায়, কিন্তু বলেছে এরকম নাম্বারগুলো কোনটা দিয়ে ভাগ যাবে। তাহলে একটা হচ্ছে 9-এর কেসটা দেখে নিলাম, ডিজিটগুলো যোগফল করলে 27 আসছে, 9 দিয়ে ভাগ যাবে। অন্যদিকে ওটা ইভেন নাম্বার 2 দিয়েও যাবে, 9 আর 2 এর এলসিএম করে 18, এই নাম্বারটা 18 দিয়ে ভাগ যাবে। হলো ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা, যদি এই বিয়োগ ফলটা কোনোভাবে 11-র মাল্টিপল হতো, ধরো 15-র জায়গায় 23 লেখা হলো 23, তাহলে 23 আর 12 যোগ করে 35, না 3 দিয়ে না 9 দিয়ে, কোনোটা দিয়ে হচ্ছে না। কিন্তু 23 আর 12 বিয়োগ ফলটা হচ্ছে 11, এরকম নাম্বার 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে। আর অন্যদিকে একটা ইভেন নাম্বারও আছে, তাহলে 11 × 2 22 দিয়ে যাবে। এখানে সেরকম অপশান নেই, তখন অপশানটাও পাল্টে যাবে। এই হচ্ছে এই অঙ্কটার নিয়ম। আচ্ছা, এরপর দেখো 3-এরটা হলো, এবার 4-এরটা। এই তো কিছুদিন আগে অ্যালজেব্রার অনেক অঙ্ক করিয়েছিলাম, এটা একবার দেখো। x × x - 4 + 1 0, এটা কত? তাহলে প্রথমে ওটাকে x এর ভ্যালু বেরিয়ে যাবে। x² - 4x + 1 0, x এর ভ্যালু কি বেরোবে? ওটা কি করে বেরোবে ওটা x এর ভ্যালু? না স্যার, বেরোবে না। বেরোবে না, মানে 2x হলে x এর মান বেরিয়ে যেত, এটা হবে না। এগুলো নিয়ম হচ্ছে কি এরকম ভাবে লেখা হয়, যেগুলো করিয়েছিলাম সব ক্ষেত্রে এটা নিয়ম। +1 0 এটা লেখার পর ওভারঅল ইকুয়েশনটাকে x দিয়ে ভাগ করে দাও, x + 1/x = 4। এখান থেকে আমরা স্টেপগুলো পরপর চলে আসে। যদি স্কোয়ার হয় x² + 1/x², একবারে লেখা হবে 4 স্কোয়ার 16 - 2 14, তাই না? এগুলো কিন্তু কিছুদিন আগে করেছিলাম। x² - 2, কারণ এখানে যে 2ab থাকবে 2 × x × 1/x কেটে গিয়ে 2 থাকলো, 4 স্কোয়ার 16 এটা। আরেকটা স্কোয়ার করব কারণ 9 আছে, x⁴ 1/x⁴, 14 স্কোয়ার 196, 2 বাদ দিলে 194, ঠিক আছে। এখান থেকে এলো x⁸ + 1 194 x⁴ কি হচ্ছে এটা আবার দেখি দাদা। এটা এলো দাঁড়াও, আচ্ছা এটা হলো 194 x⁴। আচ্ছা এটাকে 194 নেই, এটাকে লিখলাম 194 x⁵ প্লাস x⁵, এই দুটো কমন নিলে x কমন নিলে x⁸ - 194
টু দি পাওয়ার 4 এটা পরে লিখছি। এই যে x টু দি পাওয়ার 8 মাইনাস 194 সরি 194 x টু দি পাওয়ার 4 এটা ওদিকে নিলে আমার এখানটা আছে -1, তাই না? এই জায়গায় হয়ে যাচ্ছে -1 এলো -x। আচ্ছা, প্লাস x টু দি পাওয়ার 5 52 x স্কয়ার প্লাস x প্লাস 2x। এটাকে লিখলে হচ্ছে x প্লাস x টু দি পাওয়ার 5 52 x স্কয়ার। এই 52 নাম্বারটা আসে কিউবিক নাম্বার থেকে, 4 এর কিউব। এই ইকুয়েশন থেকে আবার কিউব করে দেবো। কিউব করলে হবে x কিউব প্লাস 1x কিউব। কত হয় এটা? a কিউব 52 মাইনাস a কিউব মাইনাস 3a, তাই না? হ্যাঁ স্যার 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 3 ইন্টু 4 মানে 52। বাহ এখান থেকে হলো x, এখান থেকে এবার x স্কয়ার কমন নিলাম, পড়ে থাকলো x কিউব মাইনাস 52। x কিউব মাইনাস 52 মানে -1 বাই x টু দি পাওয়ার 3। তাহলে এটা এলো x, ওখানে একটা মাইনাস চিহ্ন হবে, তলায় x কিউব ওপরে x স্কয়ার 1/x। এই অঙ্ক আমার হয়ে গেল। এই মানটা বার করব, a মাইনাস বি। আমার a প্লাস বি দেওয়া আছে, বলো a প্লাস বি থেকে a মাইনাস বি একবারে লেখার নিয়ম কি? রুট ওভার, তাই না? 4 রুট স্কয়ার, ওভার 4 স্কয়ার প্লাস 16 প্লাস মাইনাস 4 মাইনাস 4ab মানে 4, এবিটা কেটে গেল, রুট ওভার 12 2 রুট ওভার অফ 3। এই হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? এর আগে করিয়েছিলাম, এটা এক্সাম অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, দুবার করতে হচ্ছে, এটা এই মান বসালেই চলে আসছে। আচ্ছা, 4এরটা হলো একটু ধরে করতে হবে, অঙ্কটা করলেই এসে যাচ্ছে। তো এর একটা ফরম্যাটও আছে, 9 5 2 এগুলো আছে। তো আমাদের এখান থেকে বেরোচ্ছে একটা পরীক্ষার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, সবসময় মেলে না। x প্লাস 1/x দেওয়া আছে 4, যদি একেবারেই টাইম না থাকে, এই যে প্লাসের মানটা দেওয়া আছে এটাকে মাইনাসে বার করবো একবার, আর কিছু করতে হবে না। a প্লাস বি a মাইনাস বি, দেখবো এলো 2√3। দেখে নেবো অপশানে আছে কিনা, যদি অপশানে থাকে তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ওটা হতে পারে, না পারলে ওটাকেই দেবো, আদারওয়াইজ ধরে নিতে হবে হয় নেগেটিভ হবে বা এটা হবে, আর নাহলে লিখে করতে হবে। ওইভাবেই অঙ্কটা দেওয়া থাকে। আচ্ছা, 4এরটা হলো, বুঝতে পারলে? প্লাসে থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, উল্টোটা ওই সব হ্যাঁ উল্টোটা হবে। কম্পিটিটিভ পরীক্ষা তো শর্ট ট্রিক্স হচ্ছে এইগুলি। 4এরটা হলো। 5এরটা বলো, 5এরটা কিভাবে করবে? ভালো অঙ্ক, লিঙ্ক আপের অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে লিঙ্ক আপ। লিঙ্ক আপ তো ডাইরেক্ট অঙ্ক আছেই, এটা হচ্ছে অ্যালিগেশন লিঙ্ক আপের অঙ্ক। মিক্সারের কন্টেনার ফুল অফ মিল্ক কন্টেন্স 30% মিল্ক, এর মধ্যে 1/5 পার্ট তুলে নেওয়া হলো, ওখানে মেশানো হচ্ছে আরেকটা মিক্সারের সেই 1/5, যার মধ্যে মিল্ক আর ওয়াটার দুটোই আছে। এখন নতুন যে মিক্সার, সেখানে 40% মিল্ক আছে, তাহলে সেকেন্ড যে মিক্সারটা ছিল সেখানে পার্সেন্টেজ অফ মিল্ক কত হবে ওটা আমাদের বার করতে হবে। বলো, এক্স ধরে করলে হয়ে যাবে 5x, তার মধ্যে 30% মিল্ক 70% ওয়াটার, বড় হয়ে যাবে। লিঙ্ক আপটা হচ্ছে দেখো 1/5 মানে 5-এর মধ্যে 1 তুলে নিলাম, তাই না? 5-এর মধ্যে 1 তোলা হলো, অরিজিনাল কন্টেনারে রয়ে গেল 4 লিটার। এই যে 1 লিটার তোলা হলো, সেই 1 লিটার অন্য একটা মিশ্রণ, এটা হচ্ছে ফার্স্ট মিক্সচার। এই 1 লিটার অন্য একটা মিক্সারের থেকে, ওটাও মিল্ক অ্যান্ড ওয়াটার, সেকেন্ড মিক্সারের থেকে 1 লিটার নিয়ে এই দুটোকে মিশিয়ে দেওয়া হলো। আমরা মিল্কের মধ্যে যতই জল ঢালি সেটাকে আমরা মিল্কই বলবো, শুধু বলবো ডাইলিউট হয়ে গেছে। এই বাজারে যে মিল্ক প্যাকেটগুলো পাওয়া যায় সবগুলোর কনসেন্ট্রেশন একরকম নয়। মাদার ডেয়ারির একরকম মিল্কের কনসেন্ট্রেশন, মেট্রো ডেয়ারির একরকম, প্রিমিয়াম যে এগুলো আছে মানে সিঙ্গেল টোন ডবল টোন, সিঙ্গেল টোনগুলো পাতলা হয় আর ডবল টোনগুলো একটু মানে
ওগুলো মানে ডেন্সিটি বেশি থাকে। তাই এই দুটোই মিল, কিন্তু ওর মধ্যে ওয়াটারও আছে। সেকেন্ড মিক্সার থেকে 1 লিটার নেওয়া হলো, আর ফার্স্ট মিক্সার হয়ে গেল 4 লিটার। তাহলে লিঙ্ক আপের যে আমরা রেশিও বার করি, লিঙ্ক আপটা কি করি, একটার ভ্যালু 20, একটা 12, মেশানোর পর হয়ে গেল ধরো 15। এই নাম্বারটা একটা থেকে বড়, একটা থেকে ছোট, এই বিয়োগ করে ফাইনাল রেশিওটা বার করি। এখানে আমাদের রিভার্স লিঙ্ক আপ করতে হবে। এই রেশিওটাই দেওয়া আছে। কোন রেশিও? 5 থেকে 1 তুলে নিলে 4 লিটার, আবার 1 লিটার মেশানো হলো, তার মানে নিচের নাম্বারটা হচ্ছে 4:1। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা দেখো। 5-এর মধ্যে 1 লিটার তুলে নিলাম, রয়ে গেল 4 লিটার। ওই 1 লিটার অন্য একটা মিক্সার থেকে এনে মেশানো হলো, তার মানে ফাইনালি দুটো মিক্সারের রেশিও হচ্ছে 4:1। আরেকটা কনসেপ্ট আছে, একটা মিক্সার থেকে যতটা আমরা কনজামশন করব, ধরো একটা দোকানে কাপ সিরাপ বা সিরাপ জাতীয় কোনো ওষুধ, সেটার কিছুটা কনজামশন করার পরেও দেখা যাবে বাকিটার মধ্যে কম্পোজিশন রেশিও একই থাকে, তাই না? কোয়ান্টিটি কমে গেল কিন্তু কম্পোজিশন রেশিও একই থাকে। দোকানে চা তৈরি করা হয়, কিছুটা খাওয়ার পরেও যারা বাকিটা খাচ্ছে তার স্বাদ এবং বা তার যে মিষ্টি সব একই রকম থাকছে। তাহলে কোয়ান্টিটি কমলেও রেশিও কিন্তু পাল্টায় না। তাহলে 5 লিটারের মধ্যে যে রেশিওতে আছে 4 লিটারের মধ্যেও সে একই রেশিওই থাকবে। আর দ্বিতীয়টা থেকে নেওয়া হলো 1 লিটার। এবার আমরা লিঙ্ক আপটা করবো। প্রথম মিক্সচারটা ছিল 30% মিল, আমরা যে কোনো একটা দিয়ে করছি। প্রথম মিক্সচারটা ছিল 30% মিল দ্বারা। কোথায় গেল লেখাটা? আচ্ছা হ্যাঁ, প্রথম মিক্সচারটা ছিল 30% মিল, তো ওপরে লিখলাম এটা রিভার্স লিঙ্ক আপ। সেকেন্ড মিক্সচারটা বার করতে হবে এক্স, মাঝখানে বলেছে 40। তো আমরা কি করি, এরকম ডায়াগোনাল বিয়োগ করি, বিয়োগ করে এটা 10 এলো। এই 1 মানে 10, তাই তো? 1 মানে যদি 10 হয়, 4 মানে হচ্ছে 40। 40 তাহলে এক্স এর মান কি হবে? 40 প্লাস 40 80। ব্যাস, অঙ্ক একদম খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। এই নাম্বারটা 30-এর থেকে বড়, তাহলে এদিকের নাম্বারটা 40-এর থেকে বড় হবে। কত বড় বেশি? না হবে। 40 বেশি। 40 আর 40 যোগ করে হচ্ছে 80। ক্রস চেক করে দেখো, কোনো অসুবিধা নেই। 4 লিটার 30% মানে 120, ডাইরেক্ট গুণ করে দিলাম, পার্সেন্টেজ দরকার নেই। চারটে জিনিসের দাম 30 টাকা করে, 120। একটা জিনিসের দাম 80, মোট হলো 80। 120 আর 80 মানে হলো 200। টোটাল কোয়ান্টিটি হয়ে গেল 5খানা। 200-কে 5 দিয়ে ভাগ করে হলো 40। অপশান টেস্ট করলেও হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ এটা স্যার। আমরা মিল্ক ধরে করলাম, ওয়াটার দিয়ে একবার দেখিয়ে দিই। এই রেশিও একই থাকবে। 30% মিল্ক মানে 70% ওয়াটার, এটা তো আমার আননোন আছে। মাঝখানে এক্স 40% মিল্ক মানে 60% ওয়াটার, 60% ওয়াটার। এটা বিয়োগ করে 10, 4 মানে হলো 40। এই নাম্বারটা এর থেকে ছোট, তাহলে এই নাম্বারটা এর থেকে হবে একটু বড়। বড় হবে। কত বেশি বড়? না 40 বড়। এক্স 100 এর মান হবে। হলো 20। এই 20। তার হ্যাঁ মানে স্যার। সেকেন্ড মিক্সারে 20% ওয়াটার আছে। সেকেন্ড মিক্সারে 20% ওয়াটার আছে, কারণ এই লিঙ্ক আপটা আমরা ওয়াটার ধরে করলাম। আমাদের বলেছে মিল্ক, 20% ওয়াটার মানে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, উত্তর হবে 80% মিল্ক। হলো ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে রিভার্স লিঙ্ক আপ। রিভার্স লিঙ্ক আপে অঙ্ক তাড়াতাড়ি হয়, একটু বুঝতে হবে, শুধু বুঝে করলেই হয়ে যাবে। এখানে আমরা রেশিও বার করছি, এখানে রেশিওটা দেওয়া আছে। এখানে আমরা ওপর থেকে নিচে হিসাবটা আসছে, এখানে নিচ থেকে ওপরে হিসাবটা উঠছে, করলে একবারে উত্তর এসে যাচ্ছে। আর এগুলো যদি কিছুই না করি, তাহলে আমরা এই এক্স এর জায়গায় অপশানের নাম্বারগুলো বসাবো, পার্সেন্টেজগুলো বাদ দিয়ে দেবো। চারটে জিনিসের দাম 30 টাকা, 120, একটার দাম 80 টাকা, 80। মোট কেনার আগে দাম হলো 200 টাকা। 5খানা জিনিস আছে, 200/5 40। ব্যাস, যেখানে 40 উত্তর আসবে ওটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ছয়েরটা। ছয়েরটা একটু করো তো, একবার একটু ট্রাই করো, 2 মিনিট টাইম দিলাম, করো।
আচ্ছা, এই কোশ্চেনটা বলেছে 10টা পজিটিভ রিয়েল নাম্বার, ওই অ্যাসেন্ডিং অর্ডারে লেখা আছে a less than b, হাউ মেনি ট্রিপলেট অফ দিস নাম্বার ইন কনজিকিউটিভ ফরম্যাট। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ নয়। মোট কথা 3টে নাম্বারকে বেছে নিতে হবে যাতে ইচ ট্রিপলেট ফার্স্ট নাম্বারটা অলওয়েজ লেস দ্যান সেকেন্ড, সেকেন্ড নাম্বার লেস দ্যান থার্ড। কি পদ্ধতি এটা? আমার 10টা নাম্বার আছে, 10টা নাম্বার হচ্ছে ধরো এরকম যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 3টে নাম্বার কেউ বললো, আমি এরকম 3টে নাম্বার নিলাম 9 1 7। আমার উত্তর কিন্তু এসে গেছে, কন্ডিশনটা শুধু হয়নি লেখা, প্রথমটা দ্বিতীয়টার থেকে ছোট, দ্বিতীয়টা তৃতীয়র থেকে ছোট। তাহলে এটাকে সাজিয়ে লিখবো 1 7 তারপর 9, তাই না? ক্লিয়ার হলো? এটাকে লেখা হলো 1 1 7 9। মানে আমাদের সাজানোটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আগে বেছে নেওয়া। যেমন জিআইতে এগুলো হয়, একটা বড় জিআই এর কোশ্চেন, যেগুলো তো এবছরের রেলেও এসেছিল। ধরো একটা হেপ্টাগন যেটা ছিল পরীক্ষায়, হেপ্টাগন 1 2 3 4 5 6 7। বলো তো হেপ্টাগনের ভার্টেক্স গুলো যোগ করে কতগুলো ট্রায়াঙ্গেল আসবে? 1 2 3 4 5 6 7। হাউ মেনি ট্রায়াঙ্গেল আর ফর্মড বাই ইউজিং ভার্টেক্স অফ হেপ্টাগন? সেটা রেগুলারও হতে পারে, ইরেগুলারও হতে পারে হেপ্টাগন। তো নিয়ম কি? 7জন আছে, একটা ক্লাসে 7জন স্টুডেন্ট আছে, পুজোর একটা কমিটি হচ্ছে 3জন নিয়ে, তাহলে ফর্মুলা হচ্ছে 7C3। এইটুকু, আর কিছু না। এটাকে ভাঙালে যা হবে এটা উত্তর। 7কে 3বার ডিক্রিজিং অর্ডারে লিখবো, 7 7 6 5। ফ্যাক্টরিয়াল 9। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি না, ওই শর্টে হচ্ছে এটা। এই নাম্বারটাকে 3বার লিখবো ডিক্রিজিং অর্ডার, তলার নাম্বারটাও অটোমেটিক 3বার ডিক্রিজিং অর্ডার করলে 1-এ চলে আসবে। 3 2 6 কেটে গেল, টোটাল ট্রায়াঙ্গেল হবে 35। কারণ এগুলো যোগ করে করতে গেলে পারবে না, কারণ কয়েকটা হওয়ার পরই ওভারল্যাপ পড়ে যাবে। তো 7জনের মধ্যে 3জন, এটা করলেই হয়ে যাচ্ছে। এটাও তাই, 10টা নাম্বার 10C3। ফ্যাক্টোরিয়াল দিয়ে কি হয়? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। 7 10কে লেখা হয় 10 ইন্টু 9 ইন্টু 8, 8-এর পর পুরোটাই লিখে দেওয়া হলো 7, তলার 7টা কেটে গেল, 3কে লেখা হলো 3 2 1। এই যে লিখলাম কেটে দিলাম, তার মানে লেখারই কোনো দরকার নেই। 10কে 3বার ডিক্রিজিং অর্ডার, 3কে 3বার ডিক্রিজিং অর্ডার করলেই ওটা আসছে। এখানে হলো 3 2 6, 720/6 মানে 120 রকমের ট্রিপলেট। হলো ক্লিয়ার? রেলের কোশ্চেন তো বেরিয়ে গেছে, রেলের কোশ্চেন তো দিয়ে দিয়েছে, দেখে নেবে। হেপ্টাগনের অঙ্ক জিওমেট্রি পোর্শনটা যাবে, টেলিগ্রামে তো অনেক দিল্লির টিচারদের আছে। এই অঙ্কটা ছিল হেপ্টাগনের ভার্টেক্সগুলো জয়েন করে কতগুলো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে 3টে, 7C3। ডেকাগন বললে 10C3। যত সাইড বাড়বে ট্রায়াঙ্গেল বাড়বে। তাহলে 120 রকমের ট্রিপলেট, যেখানে প্রথমটা দ্বিতীয়টা থেকে ছোট, দ্বিতীয়টা তৃতীয় থেকে ছোট। এই যেমন পিথাগোরাস ট্রিপলেট যখন লেখা হয় বা নেটে বা যখন দেওয়া থাকে, একটা অর্ডারে লেখা থাকে 3 4 5। এটাও তো সেই অ্যাসেন্ডিং অর্ডারই লেখা আছে, 5 12 13, তাই না? পরপর লেখা থাকে, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস 8 15 17। র্যান্ডম লেখা হয় না, একটা সাজিয়ে লেখা হয়। তাহলে ফার্স্ট নাম্বার লেস দ্যান সেকেন্ড, সেকেন্ড নাম্বার লেস দ্যান থার্ড, জাস্ট লাইক ট্রিপলেট। এইটাই 10C3। ক্লিয়ার হলো এটা? এই হচ্ছে এটার নিয়ম। নেক্সট অঙ্ক বলো, এটা দেখো, এটা একজন লোক প্রপার্টি কিনলো 10 লাখ টাকার, ভাড়া দিল। এবার ভাড়া থেকে প্রত্যেক মাসে রেন্ট থেকে 12.5% রেখে দিল আলাদা করে রিপেয়ারিং এর জন্য। তারপর গভর্নমেন্টকে ট্যাক্স পে করলো 3320, ওটা অ্যানুয়াল ট্যাক্স বছরে। আর রিয়েলাইজেস 10% অন হিজ ইনভেস্টমেন্ট। সব কিছু খরচ করার পর তার হাতে পড়ে থাকছে ইনভেস্টমেন্টের 10%। মান্থলি রেন্ট অফ দ্য হাউস কিভাবে লিখবে? ও 10 লাখ টাকার একটা প্রপার্টি কিনলো, কিনেই ভাড়া দিল, ভাড়া পাচ্ছে, রেন্ট পাচ্ছে, রেন্টের থেকে 12.5% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/8। 1/8 অংশ আলাদা করে রাখলো
পরবর্তীকালে ওটাকে রিপেয়ারিং করার জন্য। গভর্নমেন্টকে ট্যাক্স পে করলো এটা, আর এগুলো দেওয়ার পর তার কাছে যে টাকাটা সে দেখতে পাচ্ছে রেন্টেরই পার্ট 10% অফ ইনভেস্টমেন্ট, 10 লাখ টাকার 10%, এটাই তার প্রফিট। তাহলে মান্থলি রেন্ট কত? ইয়ারলি রেন্ট ধরে নিলাম এ, 12 দিয়ে ভাগ করব, 12.5% মানে 1/8, এটা বেরিয়ে গেল A/8, আর ট্যাক্স বাদ গেল 3320, তাই না? এটা ইকুয়াল 10 লাখ টাকার 10% মানে 1 লাখ, 1-এর পর 5 আনা 0। এটাকে একটা ইকুয়েশন লিখলাম 7A/8, এটা ইকুয়াল 103320, তাই তো? 103320। দাঁড়া, এটা সরে না কেন এটা? আচ্ছা, এটা হলো 103320। এবার আমরা এখান থেকে এ এর মানটা লিখব। সরে যাচ্ছে খালি। আচ্ছা, এবার এখান থেকে এটা এরকম হচ্ছে কেন? এটা কারসারটা সরছে না কেন? হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে দেখো এর মানটা লেখা হচ্ছে, এখানে ক্যালকুলেশন হয়ে যাবে 103320 ইন্টু 8/7, তাই না? এটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট, মান্থলি রেন্ট চেয়েছে বাই 12। ব্যাস, এই ক্যালকুলেশন করি চলে আসছে। 7 দিয়ে ভাগ যাবে 7 14 98, 53, 7 7 49, 4 42, 6 7 42 0, 8 আর 12 মানে 4 দিয়ে ভাগ করলে 2 এর 3, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4920 4920 ইন্টু 2, মান্থলি রেন্ট হচ্ছে 9840। 840। এই হচ্ছে ব্যাপার। ইকুয়েশন একটা করলে হয়। আরেকটা হচ্ছে ওটাই লিখবো, তার টোটাল রেন্টের 1/8 আলাদা করে রাখলো, তাহলে ওর কাছে এখন পড়ে আছে 7/8 অফ দ্য রেন্ট। এটাও নেই, তার মধ্যে আবার ট্যাক্স দিতে হলো। এটা ট্যাক্স দেওয়ার পর তার প্রফিট হচ্ছে 1 লাখ টাকা। ট্যাক্স যদি না দিত তাহলে নিশ্চয়ই প্রফিটের পরিমাণটা বাড়তো, তাই না? যদি ট্যাক্স দেওয়ার পর 1 লাখ টাকা প্রফিট হয়, যদি ট্যাক্সটাকে গভর্নমেন্ট ছাড় দিয়ে দেয়, ডিসকাউন্ট করিয়ে দেয়, তাহলে তো আমার প্রফিটের পরিমাণটা বাড়বে। সেটাই হচ্ছে 1 লাখ প্লাস 3320, 103320। এই ব্যাপারটাই একবারে লেখা যায়। 1 মানে হলো এটা 103320 into 8/7. This is the annual rent, but we require the monthly rent divided by 12. 12। বেসিক অঙ্ক, মানে বেসিক মানে একটু অন্যরকম, কিন্তু প্লেন অ্যারিথমেটিক অঙ্ক। 7-এরটা হলো। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 8। এটা হচ্ছে আমরা দেখে নেব, এই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, অ্যাঙ্গেলটা যোগ করে 30, tan 30কে ভাঙলেই চলে আসবে। প্রথম কাজ হলো tan 30। এই 30টা 12-18 দিতে পারে, 16-14 দিতে পারে, উত্তর একই আসবে। tan 30 মান 1/√3। tan 30কে লেখা হলো tan অফ 17 প্লাস 13। 17 প্লাস 13 আচ্ছা, tan a প্লাস বির ফর্মুলা কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস 10 এ 10। প্লাস না মাইনাস? মাইনাস হবে তো, মাইনাস tan 13, ঠিক আছে? এবার দেখো মাল্টিপ্লাই করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করলে 1 মাইনাস tan 17 tan 13 ইকুয়াল টু √3 tan 13, এই 17 প্লাস √3 tan 13, এই হয়ে গেল।
আর লিখছি না, তা 1 মানে এই মাইনাসটা ওদিকে চলে গেলো প্লাস। এই মাল্টিপ্লিকেশনটা করলে √3 আর √3 গুণ করে 3, তারপরে প্রথম টার্মটা হচ্ছে √3 tan 17, তারপর হচ্ছে √3 tan 13 13, তারপর একটা প্লাস প্রোডাক্ট tan 17 tan 13। এই পুরো টার্মটাই তো এটাকে এদিকে নিয়ে যাবো, এটা তাই না, হ্যাঁ স্যার 1 হয়ে মাইনাসটা যাবে। নিলেই এটা, এই পোর্শনটা হয়ে যাচ্ছে 1, অ্যান্সার 3 + 1, উত্তর এলো 4। এগুলো খুব সুন্দর অঙ্ক, কিন্তু কিছু নেই অঙ্কটায়, শুধু ওই জায়গাটা একটু বুঝতে হবে। 17 + 13 30, 30 ছাড়া 60ও দিতে পারে, সেইভাবেই নাম্বার থাকবে। 60 হলো ধরো দিল একটা এমন বাজে নাম্বার দিল 33 + 27, এই তো কোনো ভ্যালু টেবিল ছাড়া বার করা যাবে না, কিন্তু এইভাবে করলে একবারে চলে আসবে। এই হলো অঙ্কটার নিয়ম। 8এরটা হলো। 9এরটা দেখো, বলো এই অঙ্কটা ভালো। এলসিএম অফ টু ন্যাচারাল নাম্বার পি অ্যান্ড কিউ, পি গ্রেটার দ্যান কিউ, এটা হচ্ছে 935, ম্যাক্সিমাম পসিবল সাম অফ দ্য ডিজিট অফ কিউ। মানে কিউ দিয়ে যে নাম্বারটা আছে ওর ডিজিট সামটা আমাদের লাগবে। দু তিনটে লজিক আছে, বুঝিয়ে দিচ্ছি। এগুলো নেটে পাবে, সবই এখন আছে, অনেক বড় করে দেওয়া থাকে এক্স ধরে। ধরো দুটো নাম্বার 12 আর 20, এদের এলসিএম করলে কত হয়? 60, তাই তো? 12 আর 20 এলসিএম হলো 60। দেখো বুঝে নাও। আচ্ছা, এই দুটো নাম্বারের মধ্যে আমরা একটাকে লিখলাম 12, আর একটাকে 60 লেখা যেতে পারে, হ্যাঁ তাহলে তো এলসিএম 60 আসবে। 60 একটা নাম্বার 20 লিখলাম আর একটা 60 লিখলাম, 60 সেম এলো। 60। সুতরাং এলসিএমটাকে একটা নাম্বার ধরে নিতে কোনো অসুবিধা নেই। এখানে বলেছে এলসিএম হচ্ছে 935, তাহলে 935কে ফ্যাক্টর করতে হবে। 5 × 18 7, 5 × 11 × 17। এটা বোধহয় ক্যাটের একটা অঙ্ক থেকে দিয়েছিলাম, ব্যাংকের পরীক্ষা তো থাকে মাঝে মাঝে, স্টেট লেভেলও থাকে সেন্ট্রালও থাকে, তো এগুলো দেয়। এই নাম্বারটাকে ভাঙিয়ে দিলাম, আর কোনো নাম্বারে ভাঙা যাচ্ছে না, কারণ এই নাম্বারগুলো সব প্রাইম নাম্বার। এবার আমাদের খালি ফলো করতে হবে পি গ্রেটার দেন কিউ। তো আমরা বললাম যে এলসিএমটা নিজে একটা নাম্বার হতেই পারে, অন্যগুলো চেক করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সরাসরি পি এর জায়গায় করে দাও 935, কোনো অসুবিধা নেই। এলসিএম ওয়ান অফ দ্য নাম্বার, ঠিক আছে। বলো এবার কিউর মানটা কি লিখবে? আচ্ছা, কিউর মানটা তো 5ও লিখতে পারো, তাই না? বুঝতে পারছো? কিউর মানটা 5 লেখা যাবে তো। 5 আর 935 এর এলসিএম করলে 935 হয়, ঠিক আছে। কিউর মানটা 11 লেখা যায়, 11 দিয়ে ভাগ করলে এটাও যায়, এটাও হয়। কিউর মানটা 17 লেখা যায়, কিউর মানটা 5 × 11, এটাও লেখা যায়। কিউর 187 ও মানটা লেখা যাবে। 5 × 17 85ও লেখা যায়। কিউর মানটা 11 × 17 187ও লেখা যায়। কিউর মানটা 3টে গুণ করে 935ও লেখা যায়, কিন্তু এটা লেখা যাবে না, কারণ বলেছে পি গ্রেটার দেন কিউ। তাহলে কিউর হাতে অপশন আছে এতগুলো, 3 4 5 6। আমাদের বলেছে ম্যাক্সিমাম পসিবল সাম অফ দ্য ডিজিট, এটা যোগ করে 2 আসছে, এটা যোগ করে 8 আসছে, এটা যোগ করে 10 আসছে, এটা 13 আসছে, এটা 8 সাথে 15 আগে 16 আসছে। তাহলে ম্যাক্সিমাম পসিবল সাম অফ দ্য ডিজিট হলো 16, ঠিক আছে। বইতে এগুলো করা আছে, ক্যাটের এগুলোতে করা আছে, সেটাকে ওরা এইচসিএফটাকে আলাদা আলাদা ধরে করছে। ওটা করতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে, ওটা তো বোঝানোর জন্য। আমরা সরাসরি পি এর জায়গাটায় করে দেবো 935, কারণ এই যে এক্সাম্পলটা দিলাম, এলসিএম অবশ্যই ওয়ান একটা নাম্বার, ওয়ান অফ দ্য নাম্বার। এলসিএম কে একটা নাম্বারে বসানো যেতেই পারে। এবার পি এর মানটা হলো 935। আচ্ছা, পি এর মানটা 935 না করে পি এর মানটা 187 হয়,
কিউর মানটা 5ও হয়, ঠিক আছে, কিন্তু আমার বলেছে ম্যাক্সিমাম পসিবল সাম অফ দ্য ডিজিট, তাহলে কিউর যোগফলটা শুধু 5 আসছে। ম্যাক্সিমাম হতে গেলে পিটাকেও ম্যাক্সিমাম করে দাও। 935 কিউর মানটা এখানে যে দুটো বড় আছে এটাকে একবার দেখলাম, তা না হলে আরেকটা দেখবো। 11 ইন্টু 17 মানে 187। নাও ক্যালকুলেট দেয়ার সাম অফ দ্য ডিজিট, যোগফল হলো 16। এরকম একটা অঙ্ক নিজে বলো তো, এলসিএম একটা নাম্বার, যে নাম্বারটাকে ভাঙানো যাবে, এটা বলো, দেখো হয়ে যাবে। এলসিএম দিয়ে একটা নাম্বার বলো যে কোনো। হ্যালো, হ্যাঁ স্যার, একটা নাম্বার বলো, আর কিছু না। যে কোনো স্যার 120। 120, তাহলে এলসিএম হলো 120। ওই আগের মতোই কন্ডিশন, পি গ্রেটার দ্যান কিউ। এবার কিউর হচ্ছে পসিবল ম্যাক্সিমাম সাম এটা। তাহলে 120কে ভাঙালে 120, এর অনেকগুলো আসবে। 2 ইন্টু 2 8, 3 ইন্টু 5। বলো এবার পি এর মানটা কি লিখবে? 120, 120 ম্যাক্সিমাম যোগ। এটা তো ম্যাক্সিমাম ধরে নেবো। কিউর মানটা কি লিখবো? 2 হতে পারে, 2 থেকে স্যার যা ইচ্ছা হতে পারে, 2 অনেকগুলো। হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, 8 6 হতে 3 পারে। 24 হতে পারে, আরো অনেক হতে পারে, 3 2 6। এবার এখানে তো অনেকগুলো নাম্বার আছে, দেখতে হবে কোনটাতে ম্যাক্সিমাম সাম আসছে। দেখো 2 4 8-এর বেলায় একটা বেশি আসছে, 4 2 6, 3 5 15 করলেও 6 আসছে, 5 2 10 20 40 4 আসছে, হচ্ছে না। 3 2 6 30 3 আসছে, আসবে না। তাহলে একমাত্র ম্যাক্সিমাম ডিজিট সাম হলো 8। 8 ছাড়া আর কিছু আসছে না। বুঝতে পারলে? তাহলে স্যার এখানে হচ্ছে যে নাম্বারটা, মানে যতটা নাম্বারটা গ্রেটার হবে ওই নাম্বারটাই আমাদেরকে এলসিএম ধরে করতে হবে। হ্যাঁ, ওটাকে এলসিএম, এলসিএমটাকে একটা নাম্বারে বসিয়ে দিলাম, তবেই তো ম্যাক্সিমাম সামটা আসবে। আমি যদি পি এর মানটা 15 লিখি, কিউর মানটা 8 লিখি, তাহলে হচ্ছে 8 আসছে। আচ্ছা, 120 আনতে গেলে আরো অনেক নাম্বার আছে। ধরো কি হয়, 10 আর 120, এটা পি এর মান, এটা কিউর মান, ডিজিট যোগ করে মাত্র 1 আসছে। দেখো 8 ছাড়া তো আর দেখছি না, 8 ছাড়া কোনো আর নাম্বার নেই। কারণ যখনই তুমি 8-এর সাথে 5 গুণ করবে, নাম্বারটা বাড়বে কিন্তু ডিজিট সামটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কারণ লাস্টে জিরো চলে আসছে। আমরা যদি সবগুলো গুণ করি, 4 8 24, 24 করলে 4 2 6, 3 5 15 6, একমাত্র 3টে 2 গুণ করলাম, করে আমার 8 এলো, এটাই ম্যাক্সিমাম সাম। এটা যদি করি 3 2 6, 12 2 24 হলো না, তার মানে উত্তর হচ্ছে ডিজিট সাম 8। এই হচ্ছে অঙ্কটার নিয়ম। 3টে ছিল, ওটা হয়ে গেল। এটা তো অনেকগুলো নাম্বার, তো একটু দেখে করবে, উত্তর এসে যাবে। আচ্ছা, ঠিক আছে। এটা হয়ে গেল 9-এরটা। এবার দেখো 10-এরটা। এটা হচ্ছে রেকারিং নাম্বারের অঙ্ক। এর মান পয়েন্ট এবিসিডি 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 চলছে। তো রেকারিং থেকে ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করার নিয়মটা কি? ধরো আমি একটা এর মান লিখলাম 0.2357, এটাই চলছে। তো একই নাম্বার দুবার লেখা হয় না, কি হয়, মাথায় একটা বার চিহ্ন দেওয়া হয়, এখানে বোঝানোর জন্য দিয়েছে। কথাটা হচ্ছে এই রেকারিংকে ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করার নিয়ম কি বলো? এগুলো তো সব পরীক্ষায় আসে। 9 দিয়ে ভাগ হয় না, প্রথমে টোটাল নাম্বারটা লিখবো, ওরকম সাইন না দিয়ে ডিভাইডেড বাই যতগুলো ডিজিটের মাথায় রেকারিং আছে ততগুলো 9 বসে। ততগুলো 9 বসে। দাঁড়া 1 মিনিট, কি এসছে?
আচ্ছা, তাহলে রেকারিং থেকে ভালগার ফ্র্যাকশনে লেখার নিয়ম হচ্ছে 9। এটা একবার প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হয়। জিওমেট্রিক সিরিজ দিয়ে হয়, জিপি সিরিজ, এক্স ধরে হয়। মনে করো আমি লিখলাম এক্স ইকুয়াল টু, একটা ছোট নাম্বার দিয়ে করছি, 0.127, 127, 127 ডট ডট। তার মানে এই পয়েন্টের পর এই তিনটে নাম্বার রেকর্ডিং হচ্ছে, তাই না? এই তিনটে যে ব্লক আছে, নাম্বারটাকে যদি আমি পয়েন্টের আগে আনতে হয়, 3 ঘর মানে 1000 দিয়ে গুণ করলাম, মানে 1000x। এক একটা ডিজিটের জন্য একটা করে জিরো, তিনটের জন্য তিনটে জিরো। 1000x ইকুয়াল টু, এই নাম্বারটাকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, পয়েন্টটা 3 ঘর সরে যাবে। তাহলে পয়েন্টটা 3 ঘর সরে গিয়ে হচ্ছে 127.127, 127। এটাও তো রেকর্ডিংই থাকবে। আবার এই যে দুটো ইকুয়েশন হলো এক্স আর 1000x, এখান থেকে এটা বিয়োগ করে দেবো, মাইনাস। তাহলে 1000x থেকে এক্স বাদ দিলে 999x, বুঝতে পারলে? এবার এই পোর্শন থেকে যদি এটাকে বিয়োগ করি, পয়েন্টের পর এখানেও যা আছে এখানেও তাই। কেউ হয়তো বলবে এখানে তো 3বার লিখলাম, এখানে তো 2বার লেখা আছে, অসুবিধা কি, আরেকবার লিখে দেবো। মানে পয়েন্টের পর যা আছে এখানেও তাই, বিয়োগ করলে 0, শুধু পড়ে থাকছে হোল নাম্বার 127। 127। এক্স এর মান, এই জাস্ট প্রমাণটা দেখিয়ে দিলাম, ওইভাবেই 9 গুলো আসে। এই হলো রেকারিং থেকে হোল নাম্বারে লেখার নিয়ম। এবার কথাটা হচ্ছে কি, এবার বলেছে যে বাই হোয়াট নাম্বার এ শুড বি মাল্টিপ্লাইড সো অ্যাজ টু গেট অ্যান ইন্টিজার ভ্যালু। এটাকে এমন একটা নাম্বার দিয়ে গুণ করতে হবে যাতে ইন্টিজার ভ্যালু পাওয়া যায়, মানে হোল নাম্বার, অ্যাজুমিং দ্যাট নাম্বার শুড বি দ্য 4th নাম্বার ইন এ রো অফ অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে এই নাম্বারটা তলায় আছে 999, ওপরে আছে 127, যেটা নিচে আছে ওটা দিয়ে গুণ করলেই তো হোল নাম্বার আসবে, তাই না? হ্যাঁ স্যার। এটা দিয়ে গুণ করলেই হোল নাম্বার আসছে। তাহলে এটা হচ্ছে একটা নাম্বার, এরকম অনেক নাম্বার দিয়ে গুণ করলেই হোল নাম্বার আসবে। তাহলে এটা হচ্ছে সিরিজের ফার্স্ট নাম্বার, আমাদের চেয়েছে 4th নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বার কি লিখবো, জাস্ট নামটা পড়ার মতো, 999 ইন্টু 2, তাই না? তাতেও হোল নাম্বার আসছে। 999 ইন্টু 3 তাতেও ইন্টু আছে। এইভাবে। তা আমাদের এই 4th নাম্বারটা চেয়েছে। এবার উত্তরটা বুঝে নাও কত আছে, 4টে ঘরে 4টে 9, 4th নাম্বার হচ্ছে 4টে 9 ইন্টু 4। 4। তার মানে এটা হলো 4 9 36 6, হাতে হলো 3, 39 9, এটাও 9, এটাও 9, এটা 3, 3 9 6। বলেছে এমন একটা নাম্বার দিয়ে গুণ করবো যাতে ইন্টিজার ভ্যালু আসে, কিন্তু ধরে নিতে হবে অ্যাজুমিং দ্যাট সেই নাম্বারটা যেন অ্যাসেন্ডিং অর্ডারে লিখলে 4th নাম্বার হয়। তাহলে মিনিমাম তো 4টে 9 দিয়ে গুণ করলেই হোল নাম্বার চলে আসছে, কিন্তু এখানেই তো মানে কনসেপ্টটা কমপ্লিট হলো না। 4টে 9 দিয়ে গুণ করলে যদি হোল নাম্বার আসে, 4টে 9-এর সঙ্গে 11 গুণ করলেও হোল নাম্বার আসবে, 18 গুণ করলেও হোল নাম্বার আসবে, 121 গুণ করলেও হোল নাম্বার আসছে। এরকম ইরেগুলার না লিখে 4th নাম্বার ইন এ রো অফ অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে 1 2 3 4, প্রথমটা হচ্ছে ইন্টু 1, 4 নম্বর হলো ইন্টু 4। তাহলে 4টে 9 ইন্টু 4, এটা দিয়ে গুণ করেও একটা হোল নাম্বার আসছে। তাহলে যে নাম্বার দিয়ে একে মাল্টিপ্লাই করা হলো, দ্যাট নাম্বার শুড বি 9999 ইন্টু 4, 39,996। এইটুকু হচ্ছে অঙ্কটা। ক্লিয়ার হলো? আচ্ছা, 10এরটা হলো। 11টা দেখো, দেখো 11টা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে একজন লোক তার অ্যাকাউন্ট বন্ধ করে দিল 3,30,000 টাকা তুলে নিয়ে। 1 বছর আগে তুলেছিল 74,000, 2 বছর আগে তুলেছিল 1 লাখ। বলেছে 3 বছর আগে কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছিল, যখন রেট ধরা হচ্ছে 10% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আজকেরটা ধরে নিলাম 2025, 2024-এ একবার টাকা তুললো, 2023-এ আরেকবার উইথড্র করেছিল, অ্যাকাউন্টটা ওপেন করেছিল 2022, রেট হচ্ছে 10% সিআই। আজকে টাকা তুললো 3,30,000 এখান থেকে, তুলে অ্যাকাউন্টটা স্টপ হয়ে গেল। তার মানে এই মাঝখানে আর কোনো টাকা তোলেনি, একদম 2024-এ একবার তুলেছিল। আচ্ছা, এবার দেখো 1 বছর আগে সে তুলেছিল 74,000। এই 74,000 তোলার পর নিশ্চয়ই অ্যাকাউন্টটা নীল হয়নি, জিরো হয়নি। যদি 74,000 তোলার পর অ্যাকাউন্টে আর কোনো টাকা না থাকতো,
তাহলে তো এই টাকাটার কোনো হিসাবই পাওয়া যেত না। তার মানে কি ৭৪,০০০ তোলার পরও অ্যাকাউন্টে টাকা ছিল, যে টাকাটা ১ বছরে 10% বেড়ে হয়ে গেছে ৩,৩০,০০০। তাহলে আমি ধরে নিচ্ছি কি ৭৪,০০০ তোলার পর যদি অ্যাকাউন্টে এক্স টাকা থাকে, তাহলে ১ বছর পর হয়ে যাচ্ছে 10% বেড়ে। সেটাকে আমরা রেশিও লিখব। ৭৪,০০০ তোলার পর এই রেশিওর ভ্যালু ১০ হলে ২৫ সালে ভ্যালু হবে ১১। ক্লিয়ার হলো? রেশিও দিয়ে করছি 10%, ১০ টাকা থেকে বের হলো ১১, এই ১১ মানে হলো ৩,৩০,০০০। তাহলে ১০ মানে হলো ৩ লাখ, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ৭৪,০০০ যদি তোলে, ৭৪,০০০ তোলার পরও অ্যাকাউন্টে ছিল ৩ লাখ টাকা। ৭৪,০০০ তোলার পরও অ্যাকাউন্টে ৩ লাখ টাকা ছিল, যেটা 10% বের হলো ৩,৩০,০০০, যেটা তুললো এখন অ্যাকাউন্ট নিয়ে। আচ্ছা ৭৪,০০০ যদি না তুলি, তাহলে অ্যাকাউন্টে থাকতো ৩,৭৪,০০০, আগের মতো হিসাব। তার আগের বছর তুলেছিল ১ লাখ টাকা। আবারও সেই একই লজিক, ১ লাখ টাকা তোলার পরে অ্যাকাউন্ট নীল হয়নি, কিছুটা ছিল সেটাই বেড়ে হলো ৩,৭৪,০০০। রেশিও আবার ১০:১১। আমরা তো পরপর দুটো বছরের মধ্যে কম্পেয়ার করছি। ১১ মানে ৩,৭৪,০০০। তাহলে এটা হচ্ছে ৩৪,০০০। ১০ দিয়ে গুণ করলে ৩,৪০,০০০। ৪০,০০০। তাহলে ৩,৪০,০০০টাই বেড়ে হলো ৩,৭৪,০০০। কিন্তু তার আগে ১ লাখ টাকা তোলা হয়ে গেছিল। যদি না তুলতাম তাহলে অ্যাকাউন্টে পুরো থাকতো ৪,৪০,০০০। এই যে ৪,৪০,০০০ আছে, যেটা ২০২২-এ যে অ্যাকাউন্টটা ওপেন করলো সেটাই ১ বছরে 10% বেড়ে হলো। তাহলে আবার হলো ১০ আর ১১, এগুলো এবার হয়ে যাচ্ছে। এই ১১ মানেই ৪,৪০,০০০, ১০ মানে হলো 4 লাখ। তাহলে ৩ বছর আগে অ্যাকাউন্টটা ওপেন করেছিল ৪ লাখ টাকা দিয়ে। এই এটাকে ৩ বছর কম্পাউন্ডে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, পার্ট বাই পার্ট করে যাব, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই হলো অঙ্কটা। তারা কি বলেছে, হাউ মাচ মানি ডিড হি ইনভেস্ট টু ওপেন দ্য অ্যাকাউন্ট 3 ইয়ার্স এগো। ৩ বছর আগে অ্যাকাউন্টটা ওপেন করেছিল ৪ লাখ টাকা দিয়ে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 10% অ্যানুয়ালি। এই হচ্ছে এটার নিয়ম। আচ্ছা এবার দেখো ১২ অঙ্কটা। দেখা যাচ্ছে সাইন এ মাইনাস বি, অপশানগুলো দেওয়া আছে ১, ২, ৩, 0। একটাকে ভাঙাও, বলো সাইন এ মাইনাস বির ফর্মুলা কি? সাইনে কস বি মাইনাস কসের সাইন। হ্যাঁ, সাইনে কস বি, পুরো সবগুলো লিখবো না, একটা লিখলেই ফরম্যাট পেয়ে যাবো। সাইনে কস বি মাইনাস কস এ সাইন। সাইন বি। তলায় হলো এভাবে লিখছিস, এস মানে সাইন, এখানে এস মানে হচ্ছে সাইন অফ বি। বলো তো এটা ভাগ করলে কি হবে? এটা বাই এটা, কট বি। সাইন এ কেটে গেল কট বি, তাই না? কট বি মাইনাস কট এ। কট এ। তা প্রথমটা যদি কট বি মাইনাস কট এ হয়, জাস্ট রিভার্স। পরেরটা তাহলে কি হবে? কট বি মাইনাস কট সি। না, কট সি মাইনাস কট বি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কট সি মাইনাস কট, উল্টেটা রিভার্সটা। ওটা বিয়োগ হয়ে যাচ্ছে না, কট সি মাইনাস কট বি। তারপরেরটা তারপরটা স্যার কট এ মাইনাস কট সি। কট সি। আর তো ওগুলো লেখার দরকার নেই। এই প্লাস কেটে কট এ যাবে। মাইনাস কট এ কাটলো, এগুলো সব কেটে যাবে, উত্তর হবে 0। 0। এই হচ্ছে নিয়ম। এই একটা মেথড। আরেকটা হয় তিনটে অ্যাঙ্গেল ধরে নেবো 30, 60, 90, তাও হয়। এটা করলেও হয়, আবার একটা স্টেপ করে সবগুলো করলেও হয়। অ্যান্সার হবে 0। ঠিক আছে, আমরা এটাকে ধরবো 30, বিটাকে 60, সিটাকে 90, ট্রায়াঙ্গেলের মতো। এখানে বলেনি অ্যাঙ্গেলগুলো যে ট্রায়াঙ্গেলের, কিন্তু ধরা যাবে, করে বার করলে উত্তর আসছে। আচ্ছা 12টা হলো। বলো এটাও তাই। এর জেনারেল ফর্মুলাও আছে। এক্স এর একটা মান ধরে নাও, দেখো তো উত্তর কত আসছে। এক্স এর একটা ভ্যালু ধরে নাও, যে কোনো 0 হোক, 30 হোক, 60 হোক, যা ধরবে তাই। সব থেকে ভালো হচ্ছে এক্স এর মান 0 ধরা। 1 প্লাস cos 0 মানে 1, প্লাস cos 120 কত হয়? cos মাইনাস 120 মাইনাস সাইন 30। সাইন 30 মানে হাফ, হাফের স্কোয়ার মানে 1/4, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস cos স্কোয়ার প্লাস 120, এটা 1/4। দুটো 1/4 মানে হাফ প্লাস 1, এই উত্তরে 3/2। 3/2। এক্স এর জায়গায় আমি 120ও বসাতে পারি, একই ব্যাপার হবে। তখন এটা 0 হয়ে যাবে, এটা 240, মান বসালে একই। এই একটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। আরেকটা জেনারেল ফর্মুলাটা দরকার, অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়।
কস স্কোয়ার এক্সটাকে লিখতে গেলে কস 2x এর ফর্মুলা লাগে। আচ্ছা কস স্কোয়ার এক্স এটাকে লেখা যায় 1 প্লাস, দাঁড়াও ফর্মুলাটা তো আসে এরকম 1 প্লাস টু কস 2x টু এক্স সমান টু বাই কস স্কোয়ার না বাই 2। বাই টু কস স্কোয়ার এক্স। কস স্কোয়ার এক্স না, কস স্কোয়ার এক্স মানে এটা। দেখো কস হ্যাঁ স্যার, 2x মানে কি, এর তো ফর্মুলা আছে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ওটাকেই ঘুরিয়ে লেখা হয় টু 2 কস কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। মাইনাস 1। এই মাইনাস 1টা এদিকে এলো 1 প্লাস কস 2x বাই 2 কস স্কোয়ার এক্স। তাহলে প্রথমটা হলো 1 প্লাস কস 2x, যে অ্যাঙ্গেলটা থাকবে তাকে ডবল করে দিলাম বাই 2। বলো পরেরটা কি হবে? 1 প্লাস কস ডবল করলে 240 মাইনাস 2x বাই 2। তারপরেটাও তাই, ওয়ান প্লাস কস 240 প্লাস টু এক্স হ্যাঁ বাই বাই 2। সবার তলায় 2 আছে, তিনটে এক যোগ করলাম 3, এটা হলো কস অফ 2x। এইখানটা এবার একটু দেখো কস এ মাইনাস বি, পুরোটা লিখছি না, কস এ মাইনাস বি কস এ প্লাস বি। কস এ মাইনাস বি মানে কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাই না? কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সাইন সাইন তাহলে সাইন এ সাইন বিটা কেটে গেল মাইনাস প্লাসে, পড়ে থাকলো 2 কস, টু কস এ কস বি 2 কস এ 240 কস বি মানে কস অফ 2x। ব্যাস, অঙ্ক এখানে কমপ্লিট। বলো কস 240 মান কত? কস 240 মান কত, এটা করলেই তো হয়ে যাচ্ছে। মাইনাস রুট থ্রি বাই টু। কেন? 180 প্লাস 60, কস 60 মানে তো সাইন 30, হ্যাঁ 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 সাইন মাইনাস 30 মানে হাফ, থার্ড হাফ হাফ কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ মাইনাস হাফ আর 2 কেটে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস 2x প্লাস কস 2x কেটে গেল 0, এই উত্তর এলো 3/2। থ্রি বাই টু। ঠিক আছে, 240 কে লিখলাম, এই তো অল সাইন ট্যান কস, অল সাইন হ্যাঁ স্যার, ট্যান কস 180 প্লাস 60, থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, ঠিক আছে, কিন্তু 180 মানে 90 এর ইভেন মাল্টিপল, তাহলে কসটা কসই থাকবে, কস অফ 60, কস 60 মানে সাইন 30 উইথ নেগেটিভ সাইন, তাহলে মাইনাস হাফ ইন্টু 2 হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 ইন্টু কস 2x মানে মাইনাস কস 2x প্লাস কস 2x কেটে গেল, আর এটা তো পড়ে থাকলো 3, তাহলে অ্যান্সার হলো 3/2। কিন্তু এক্সাম পারপাসে এটা আমরা ডাইরেক্ট এক্স এর একটা মান ধরবে চলে আসবে। আচ্ছা এবার দেখো 14 অঙ্কটা। আচ্ছা এই ক্লাসটা কতক্ষণ, 1 ঘন্টার থাকে না? আচ্ছা আরেকটা দেখিয়ে দিই দাদা, ইল্ড রেট অফ এ 9% স্টক ইজ 8%। শেয়ারের অঙ্ক থাকে অনেক সময়, দিচ্ছিল মাঝখানে 2-1 বছর দেয়নি, আবার দিতে পারে। ইল্ড রেট হচ্ছে 9%, স্টকের ইল্ড রেট হলো 8%। ইল্ড রেট মানে কি, যে আমরা যেটা শেয়ার কেনার পর যেটা অ্যাকচুয়ালি পাবো সেটা হচ্ছে তার প্রাপ্ত আমার রিটার্ন, মানে রিটার্ন রেট। আর 9% মানে কি, কোম্পানি যখন ঘর থেকে শেয়ারটা বার করে তখন তার একটা নমিনাল রেট দেওয়া থাকে যে আমরা 9% করে ডিভিডেন্ড দেব, কিন্তু একজন কাস্টমার বা শেয়ার হোল্ডার 9% যে পাবেই তার কোনো অ্যাসিওরেন্স নেই, কারণ মার্কেট ভ্যালুটা তো শেয়ার মার্কেটে আপ ডাউন করে। যদি মার্কেট ভ্যালুটা বেশি হয় তাহলে বেশি দামে শেয়ার কিনলো, তাহলে সেখানে রেটটা কমে আসবে। সেটাই বলছে 9% কোম্পানি ডিক্লেয়ার করলো কিন্তু কাস্টমার পাচ্ছে 8%, তাহলে এটা যে রেশিও কমে যাচ্ছে 9:8, তার উল্টো রেশিওতে শেয়ারের দামটা বাড়ছে। যে কোম্পানির ঘর থেকে শেয়ারটা বেরোচ্ছে তখন সেটা হচ্ছে তার ফেস ভ্যালু, মুখ্য দাম হলো ফেস ভ্যালু। মার্কেটে যখন এলো মার্কেট ইমপারফেকশনে এটা দাম হয়ে গেল মার্কেট ভ্যালু, আপ ডাউন করেই। তাহলে ফেস ভ্যালু 8 টাকা হলে মার্কেট ভ্যালু হচ্ছে 9 টাকা, কারণ ব্রোকারেজ দিতে হয়, এসব করলে দামটা অনেক সময় বেড়ে যায়, ট্রানজ্যাকশন ট্যাক্স আছে গভর্নমেন্টের বিভিন্ন। এই 8 মানে হলো 160, ছোট অঙ্ক, 8 মানে 160, চেয়েছে মার্কেট ভ্যালু 180। ওয়ান এইটটি। ঠিক আছে এইটা, তাহলে আমরা এটাও লিখতে পারি, দেখো 160 টাকার কোম্পানির ঘর থেকে বেরোচ্ছে 9%,
তাহলে এখান থেকে পাওয়ার কথা 144/10 মানে 14.4, কিন্তু এই টাকাটা 8% হিসাবে কাস্টমারের কাছে আসছে বা শেয়ার হোল্ডারের কাছে। সেটা ডিপেন্ড করছে মার্কেট ভ্যালুর উপর। মার্কেট ভ্যালুটাকে এম ধরলাম, এম এর 8% মানেই হলো 14.4, এম মানে 14.4 ইন্টু 100 100 বাই by 8 একটা জিরো পয়েন্টটাকে তুলে দিল, ওপরে হলো 1440/8 ডিভাইড করলে 180, এটা হচ্ছে তার মার্কেট ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এই 15 পর্যন্ত করাই। বলেছে ইন এ কিউবিক্যাল বক্স অফ এনি মেজারমেন্ট দ্য ডিফারেন্স ইন লেন্থ বিটুইন দ্য ডায়াগোনাল অফ দ্য বক্স অ্যান্ড ডায়াগোনাল অফ এনি ফেস অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ লেন্থ অফ সাইড অফ দ্য বক্স। কিউবিক্যাল বক্স তার মানে প্রত্যেকটা সাইডগুলো একই। আচ্ছা, এবার বলেছে ডায়াগোনাল অফ দ্য বক্স। বক্সের ডায়াগোনালের ফর্মুলা কি হয়? বক্সের √3 ডায়াগোনাল এ √3, মানে এটা 1 ধরলে বক্সের ডায়াগোনাল কি নিচ থেকে এই উপর পর্যন্ত, ঘরের একটা নিচের কোণা থেকে উল্টো দিকে। এই মাপটা হলো শুধুমাত্র √3। তাহলে ডায়াগোনাল অফ দ্য বক্স হচ্ছে √3, কিন্তু ডায়াগোনাল অফ এনি ফেস, ফেস বলতে এইটা, এই যে নিচের যে ফেসটা এইটা, এটা হচ্ছে √2 এটা হচ্ছে √2, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই মানটা হয়ে গেল √2। আর এটা হাইট আছে, এখানেও তো একটা পিথাগোরাস ট্রায়াঙ্গেল আছে, কারণ এই কোণটা তো 90। তাহলে √3 মানে 732 1.414। 414 তাহলে এটা ওর থেকে কত বেশি হচ্ছে না, 0.318। 331 চেয়েছে ডিফারেন্স অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ লেন্থ অফ বক্স। লেন্থ অফ বক্সটাকে তো 1 ধরা আছে, 30% এর কাছে। আমাদের উত্তরটা আসছে 31.8, অ্যাপ্রক্সিমেট হবে 30%। এখন কেউ যদি শুধু 1.7 ধরে, 1.4 ধরে, তাহলে একবারে চলে আসছে 0.3/1 ইন্টু 100, 30% তাহলে একবারে চলে আসছে 30। কিন্তু তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট কথাটার কোনো মানেই হয় না। অ্যাপ্রক্সিমেট মানে √3 এর মান তো 1.7 নয়, একটু বেশি, ওই জন্য ভ্যালুটাও একটু বেশি এলো। নিয়ারেস্ট নাম্বার হচ্ছে 30%। ঠিক আছে, আজকে এই হ্যাঁ, পর্যন্ত তবে থাকলো। নেক্সট ক্লাস ঠিক আছে। আবার এরকম দেবে বলে দেবে। আচ্ছা, ওকে, গুড নাইট স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে এবার